ড্রামাটা শুরু হয় হসপিটালের একজন ডক্টরকে দেখিয়ে। যেই ডক্টর এখানে আমাদের ড্রামার ফিমেল লিড, যার নাম ইউ, তাকে বলে যে আপনি প্রেগনেন্ট আর আপনার কাছে টুইন্স বেবি রয়েছে। এই নিউজটা শোনার পর এখানে ইউ অনেকটাই বেশি শকড হয়ে বসে পড়ে আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইউ একজন কলেজ স্টুডেন্ট, গ্রাম থেকে শহরে এসেছে টাকা ইনকাম করার জন্য। এখানে একটি বাড়ির বাইরে ওয়েটারের জবের একটি পোস্টার দেখতে পায়। একটু পরই ওখানে অনেক দামি দামি কার চলে আসে, যার ভিতর থেকে এই ড্রামার মেয়ের লিড, যার নাম শাও, সে বের হয়ে আসে আর ওই বাড়ির ভিতরে যায়। এইদিকে ইউ এর সাথে তখন একটি ছেলের ধাক্কা লেগে যায়। ইউ তাকে সরি বলে। এরপরে ইউ ওখান থেকে কিছুটা দূরে আসে আর ইউ এর অনেক বেশি ক্ষুধা পেয়ে যায়। তাই একটি শপে চলে আসে খাবার কেনার জন্য। আর ও যখন বান কেনার পর টাকা দিতে নেবে তখন দেখতে পায় ওর ওয়ালেটটা কাছে নেই, মানে ওটা চুরি হয়ে গিয়েছে। এই জন্য শপের ওনার বলে, তোমার কাছে যেহেতু টাকা নেই আর এটা চুরি হয়েছে, তাই তুমি এখন পুলিশের কাছে যাও, আমার সময় নষ্ট করো না। ইউ বলে, আমি আপনাকে অনলাইনে পে করে দেব। আর যখন ও টাকা দিতে নিচ্ছিল তখন দেখতে পায় অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। শপের ম্যানেজার রেগে গিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দেয়। বাহিরে এসে ইউ নিজের মমকে ফোন করে আর জিজ্ঞাসা করে, আপনি আমার টাকাগুলো কি করেছেন? আমি ওই সব টাকাগুলো রেখেছিলাম কলেজ ফি দেওয়ার জন্য। মম বলে, তোমার সাহস কিভাবে হয়? তুমি আমার সাথে এরকম ভাবে কথা কেন বলছো? আর তুমি কলেজে পড়ে কি করবে? আমি তোমাকে কতবার বলেছি এইসব পড়াশোনার ভূতগুলো নিজের মাথা থেকে নামিয়ে ফেলো আর কোনো রিচ ছেলেকে বিয়ে করে নাও। ইউ বলে, আমি আপনাকে কতবার বলেছি আমি পড়াশোনা করব আর এখন আমি কলেজে পড়তে চাই। এখানে মম বলে, তোমার পড়াশোনা করার কোনো দরকার নেই আর তোমার টাকাগুলো আমার টাকা, তাই আমি ওইগুলো তোমাকে না বলেই যেখানে ইচ্ছা ওখানে কাজে লাগাতে পারি। আর তুমি এখন বাসায় ফিরে আসো। এটা বলে ফোন রেখে দেয়। তখন ইউ অনেক আপসেট হয়ে যায়, কারণ ওর কাছে কোনো টাকাই নেই, তাহলে এখানে ও কিভাবে থাকবে। এরপরে নিজের সব জিনিসপত্রগুলো উঠিয়ে ওই বারে চলে আসে ওয়েটারের জব করার জন্য, যেখানে বারের ম্যানেজারের সাথে দেখা করে। আর ম্যানেজার ওকে একটি প্রাইভেট রুমে যাওয়ার কথা বলে, যে তুমি ওখানে গিয়ে সবাইকে খুশি করবে। ইউ ওখানে প্রথমে যেতে চায় না। এখানে ম্যানেজার বলে, ওই রুমের ভিতরে ফু কোম্পানির প্রেসিডেন্ট রয়েছে, আর তুমি যদি ওনাকে ইমপ্রেস করতে পারো তাহলে আমি তোমাকে 10,000 ইউয়ান দেব। এখানে 10,000 ইউয়ান দেওয়ার কথা শুনেছে, তাই ইউ মনে মনে ভাবে এই টাকা অনেক বেশি, এটা দিয়ে আমি আমার কলেজ ফি দিতে পারবো। তাই ও রাজি হয়ে যায়। ওকে রুমের ভিতরে পাঠানো হয়। এখানে শাওকেও দেখতে পায়, আর শাওয়ের এখানে ড্রিঙ্ক বা কোনো মেয়ের প্রতি কোনো বেশি ইন্টারেস্টই ছিল না। তখন শাওয়ের অ্যাসিস্ট্যান্ট এখানে ইউকে বলে যেন শাওয়ের সাথে এখানে এসে ড্রিঙ্ক করে। ইউ তখন একটি ড্রিঙ্কের গ্লাস নিয়ে এখানেই আসতে নিচ্ছিল, কিন্তু একটি মেয়ে ইচ্ছা করে এখানে নিজের পাটা বেজে দেয় ইউ এর সাথে। ইউ গিয়ে একদম সোজা এখানে মিস্টার শাওয়ের ওপরে ড্রিঙ্কটা ফেলে দেয়, তাই অনেক ভয় পেয়ে যায়। আর মিস্টার শাওকে বারবার সরি বলে। এরপরে ওখানে থাকা সব ড্রিঙ্কগুলো ও করতে শুরু করে, কিন্তু এইসব ড্রিঙ্কের ভিতরে বাকি মেয়েরা ড্রাগস মিশিয়ে দিয়েছিল শাওকে খাওয়ানোর জন্য, কারণ তারা শাওকে সিডিউস করতে চায়। তখন ভিতরে ম্যানেজার আসে। এখানে ইউ এর উপরে অনেক বেশি রেগে যায়। ইউকে বলে, তুমি জানো তুমি কত বড় একটি ভুল করেছো আর এইটার টাকা তুমি কখনোই দিতে পারবে না। ইউ দেখতে পায় এখানে ওকে সবাই অপমান করছে, তাই আপসেট হয়ে ওখান থেকে বের হয়ে আসে। আর ম্যানেজারও বলে, তোমার জবটি এখানে হবে না, ওকে বের করে দেয়। তখন ইউ এর মনে পড়ে যায় ও ভিতরে নিজের একটি ওয়ালেট রেখে এসেছে, তাই আবারও ওইটা নেওয়ার জন্য ভিতরে আসে। কিন্তু তখন ওর শরীরটা অনেক বেশি খারাপ হতে থাকে। আর এখানে দেখা হয়ে যায় শাওয়ের সাথে। পড়ে যেতে নিচ্ছিল, শাও ওকে ধরে নেয়। আর ওর এরকম অবস্থা দেখার পর শাও বুঝতে পারে ওই ড্রিঙ্কের কারণে এরকম অবস্থা হয়েছে এখানে ইউয়ের সৌন্দর্য দেখার পর শাও নিজেকে কন্ট্রোল করতে পারে না। ও ইউকে নিয়ে একটি রুমে চলে আসে, যেখানে ইউকে কিস করতে থাকে। ইউ তখন শাওকে মানা করছিল। শাও বলে, কোনো চিন্তা করো না, আমি কখনোই বাবা হতে পারবো না। আর যেহেতু ইউ এর ওপর ড্রাগসের প্রভাব ছিল, তাই আর ও কোনো কিছু বলতে পারে না। তারা দুজনে এখানে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে যখন ইউ এর ঘুম ভেঙে যায়, তখন ওর কাল রাতের ওই সব কিছুর কারণে অনেক বেশি গিল্টি ফিল হতে থাকে। আর মনে মনে বলছিল, এখন আমার কাছে টাকাও নেই আর বাকি কোনো কিছুও নেই। একটু পরেই ভিতরে শাও চলে আসে। শাও প্রথম দেখায় ইউকে ভালোবেসে ফেলেছে, কিন্তু ইউ এর মাথায় তো এখানে অন্য সব চিন্তা ভাবনাগুলো ঘুরঘুর করছিল। আর বলে, আমি এর কাছ থেকে কলেজ ফি তো নিতেই পারবো। তাই এখানে তখন শাওয়ের কাছে টাকা চাই। আর শাও এই কারণে একটু রেগে যায় আর মনে মনে বলে, তাহলে এই মেয়েটিও দেখছি বাকিদের মতনই গোল্ড ডিগার। নিজের গোল্ডেন কার্ডটা রেগে ওর দিকে ছুঁড়ে মারে আর বলে যে, নাও, এখান থেকে যত টাকা ইচ্ছা নিতে পারো, আর নেক্সট টাইম কখনোই আমার সামনে আসবে না। এখন প্রেজেন্টের সিন দেখানো হয়। ইয়ান রিপোর্টটি নিয়ে ওখান থেকে বের হচ্ছিল, তখন শাওয়ের অ্যাসিস্ট্যান্ট ওকে বের হতে দেখে আর ওকে চিনতে পারেন যে এই মেয়েটি তো ওই দিন রাতে হোটেলে ছিল। এরপরে চলে আসে শাওয়ের কাছে। শাওকে বলে, তোমার কি কিছুদিন আগের হোটেলের ওই মেয়েটির কথা মনে রয়েছে?
মেয়েটিকে আজকে আমি হসপিটাল থেকে বের হতে দেখেছি আর ওর হাতে প্রেগনেন্সি রিপোর্ট ছিল। আমার মনে হয় মেয়েটি প্রেগনেন্ট, আর তুমি যদি বলো তাহলে কি আমি তোমার হয়ে ওই মেয়েটিকে পিক আপ করতে যাব? শাহ বলে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এখানে অ্যাসিস্ট্যান্ট বলেন, যদি ফ্যামিলি জানতে পারে আপনি বাবা হতে চলেছেন আর তারা নিজেদের নাতনিকে পেয়ে যাবে তাহলে অনেক বেশি খুশি হবে। আমি কি এই কথা ওনাদেরকে বলবো? এতে বলে, শাও তোমার এই সব কিছু বলার কোনো দরকার নেই, আমি নিজেই সবকিছু হ্যান্ডেল করে নিতে পারবো, তুমি এখন তোমার মুখটা বন্ধ রাখো। কিন্তু দেখা যায় অ্যাসিস্ট্যান্ট এখানে তো শাওয়ের কোনো কথাই শোনে না আর নিজেই তখন তাড়াতাড়ি করে শাওয়ের মায়ের কাছে ফোন করে আর শাওয়ের মাকে এই গুড নিউজটা দিয়ে দেয়। তাই তো একটু পরে আবার শাওকে আসতে হয় নিজের বাসায়, যেখানে মম শাওকে বলে, এটা কি সত্যি কথা যে তোমার কিছুদিন পর বেবি আসবে? তাহলে তো এক্ষুনি তুমি ওই মেয়েটিকে এখানে নিয়ে আসো আর আমি চাই তুমি মেয়েটিকে বিয়ে করবে। শাও বলে, এত তাড়াহুড়ো করে কোনো কিছু করার দরকার নেই। এখানে শাওয়ের বাবা বলে, শাও একদম ঠিক কথাই বলেছে, আমরা ওই মেয়েটির ফ্যামিলি সম্পর্কে কোনো কিছু জানি না আর যে কোনো মেয়েকে আমরা তো আমাদের ফ্যামিলিতে নিয়ে আসতে পারবো না। প্রথমে ওই মেয়েটির সম্পর্কে সবকিছু ভালোভাবে জানতে হবে। বাবার এই কথাটি শোনার পরে শাওয়ের মনে পড়ে ওই মেয়েটি তো ওর কাছ থেকে টাকা চেয়েছে, মেয়েটি এর মানে গোল্ড ডিগার হবে। এরপরে শাওকে দেখানো হয়, শাও ভেবেছে ও অ্যাবর্শন করে নেবে। এখানে যে পেটে হাত রাখে, দেন ও বেবিদেরকে বলে যে আমাকে ক্ষমা করে দাও, তোমাদের মম এখন তোমাদেরকে এখানে নিয়ে আসতে পারবে না, কারণ আমি চাই না তোমরাও আমার মতন এত বেশি কষ্ট করো। তাই ও ডক্টরের সাথে দেখা করে আর বলে আমি অ্যাবর্শন করাতে চাই। ডক্টর বলে, এর আগে তোমার কিছু চেক আপ করানোর প্রয়োজন রয়েছে। আর এরপরে শাওয়ের কাছে ফোন করে বলে ওই মেয়েটি হসপিটালে এসেছে অ্যাবর্শন করার জন্য। শাও এইটা শোনার সাথে সাথেই বলে যে আমি এক্ষুনি হসপিটালে যাচ্ছি। এদিকে ইউ যখন হসপিটালে ছিল তখন ইউয়ের মম আবারও ইউকে ফোন করে বলে, তুমি কোথায় রয়েছো? 1 মাস হয়ে গিয়েছে বাসায় কোনো টাকা পাঠাওনি আর তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। ইউ বলে, আপনি সবসময় কেন আমার কাছ থেকে টাকা চাইতে থাকেন? আমি কি আপনার আসল মেয়ে না, নাকি আমি একটু বেশি স্ট্রং এই কারণে আপনি আমাকে একটু ভালোবাসেন না? মম বলে, এইসব কথা আমি শুনতে চাই না, তুমি এখন বাসায় আসবে আর আমাদের টাকার প্রয়োজন, তোমার ভাইকে টাকা দিতে হবে, তাই তুমি টাকা নিয়ে আসো। আর ওখানে থেকেই বা কি করবে, এখানে চলে আসো, আমি কোনো রিচ ছেলের সাথে তোমার বিয়ে দেবো, তাড়াতাড়ি এখানে ফিরে আসবে। ইউ বলে, ঠিক আছে আমি বাসায় যাচ্ছি। ইউ হসপিটাল থেকে চলে যাওয়ার একটু পরেই শাও হসপিটালে চলে আসে আর দেখতে পায় এখানে ইউ নেই, ইউ এখান থেকে চলে গিয়েছে। তো ও অ্যাসিস্ট্যান্টকে বলে যে খোঁজ নাও এই মেয়েটি কোথায় যেতে পারে। পরের সিনে ইউ নিজের বাসায় চলে আসে, দেখতে পায় মম আর ড্যাড তারা এখানে অনেক বেশি টাকাগুলো গুনছিল। আর যেটা দেখার পর ইউ বলে, আপনাদের কাছে এত বেশি টাকাই রয়েছে, তাহলে আমাকে এখানে কেন আসতে বলেছেন? মম বলে, এইসব টাকা হচ্ছে তোমার ব্রাইট মানি আর তোমার বিয়েটা আমরা এখানে ফ্যাংয়ের সাথে ঠিক করেছি। ফ্যাং এই কারণে আমাদেরকে 50,000 ইউয়ান দিয়েছে, তুমি রেডি হয়ে নাও, একটু পরেই এখানে ফ্যাং চলে আসবে তোমাকে নেওয়ার জন্য। ইউ বলে, আপনারা আমাকে না বলে কিভাবে আপনার বিয়েটা ওই ফ্যাংয়ের সাথে ঠিক করতে পারেন? ওই ফ্যাং তো আসলে 50 বছরের একজন ওল্ড ম্যান, আমি ওকে কিছুতেই বিয়ে করতে পারবো না। বলে, তুমি বিয়ে করো আর না করো এটা আমার দেখার বিষয় নেই, তোমার জন্য আমরা টাকা পেয়েছি আর তোমাকে এই বিয়েটা করতেই হবে। ইউ বলে, আপনারা কি আমার আসল মা বাবা? তখন তো বাবা রেগে গিয়ে ইউকে অনেক জোর একটি থাপ্পড় মারে আর বলে, চুপচাপ এখানে থাকো, একটু পরে ফ্যাং আসবে। একটু পরে ফ্যাং নামের ছেলেটি চলে আসে ইউকে নিজের সাথে করে নিয়ে যাওয়ার জন্য। ইউকে বলে, তোমার বিয়েটা আমার সাথে হয়েছে। ইউ বলে, কিন্তু আমি তোমার সাথে যাব না। আর বলে, আপনারা দুজনে আমার সাথে এমনটি কিভাবে করতে পারেন? বাবা রেগে গিয়ে ইউকে আরো জোরে একটি থাপ্পড় মারে, দুজনকে ভিতরে রেখে তারা বাইরে চলে যায়। তখনই ফ্যাং এখানে ইউ এর সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। ইউ নিজেকে বাঁচানোর চেষ্টা করে, নিজের ব্যাগটা এখানে পড়ে যায়, যার ভিতর থেকে প্রেগনেন্সি রিপোর্টটা বের হয়ে আসে। আর ফ্যাং এইটা দেখার পর রেগে বলে, তাহলে তুমি প্রেগনেন্ট আর এখন আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছ? তুমি তো প্রথমে অন্য কারোর সাথে নাইট স্পেন্ড করে এসেছো। এইদিকে শ্যানকে দেখানো হয়, শ্যানের কাছে কোম্পানি থেকে ফোন আসে আর শ্যানকে জানানো হয়, আপনি যে মেয়েটির কাছে নিজে গোল্ডেন কার্ড দিয়েছিলেন ওই মেয়েটি আপনার কার্ডটি ফিরিয়ে দিয়েছে। আর মেয়েটি ওই কার্ড থেকে শুধুমাত্র 8,000 ইউএনই নিজের কাছে রেখেছে, তাও আবার নিজের কলেজ ফি দেওয়ার জন্য। আর আপনার কার্ডটা এখন আমাদের কাছে রয়েছে। এই সব কিছু শোনার পর এখানে তখন শাও নিজের ভুলটা বুঝতে পারে যে ও ইউকে ভুল বুঝেছে। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমি ইউ এর খোঁজ পেয়েছি, ইউ এখন নিজের হোম টাউনে রয়েছে আর ইউ এর মম সবসময় ইউ এর কাছ থেকে টাকা চাইতে থাকে। এখন টাকার জন্য ইউ এর বিয়েটা একজন ওল্ড ম্যানের সাথে ঠিক করেছে। তখন শাও বলে, তাড়াতাড়ি আমাদেরকে ওখানে যেতে হবে। এইদিকে ছেলেটা এখানে যে ইউ এর কাছে বেবি রয়েছে বেবিদের ক্ষতি করতে চাচ্ছিল। ইউ বলে, তুমি জানো না এই বেবিটি আসলে কার? এই বেবিটি হচ্ছে কোম্পানির প্রেসিডেন্ট শাওয়ের, আর তুমি যদি বেবিটির ক্ষতি করো তাহলে ও তোমাকে কিছুতেই ছাড়বে না। ফ্যাং বলে, তুমি
আর তোমার মা আর বাবা তোমরা সবাই অনেক বেশি ভালো মিথ্যে কথা বলতে পারো, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি দেখতে সুন্দর রয়েছো, তাই এই বেবির সাথে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবো, কারণ তুমি এখনো অনেকটাই বিউটিফুল রয়েছো। আর তোমার মা আর বাবা তো আমার কাছ থেকে 50,000 ইউয়ান নেওয়ার জন্য আমাকে অনেক বেশি জোর করেছে, এটা এখন তোমাকে পরিশোধ করতে হবে। আর দেখা যায় ও এখানে বেবিটিকে হার্ট করার চেষ্টা করছিল। ইউ তখন বেবিদেরকে বাঁচানোর জন্য এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ফ্যাং ওকে পালাতেই দেয় না আর ওকে অনেক বেশি মারধর করে, তাই ইউ এখানে অজ্ঞান হয়ে যায়। আর তখনই এখানে শাও নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে চলে আসে। ইউর এরকম অবস্থা দেখার পর ফ্যাংকে তো কিক মেরে নিচেই ফেলে দেয়। আর ফ্যাং বলে, তোমরা কে, এখানে এসে আমাকে কেন মারধর করছো? শাও বলে, তোমার এত বড় সাহস, তুমি ইউকে মারধর করেছো। ফ্যাং বলে, এ আমার ফিয়ন্সি, তাই আমি এর সাথে যা ইচ্ছা তা করতে পারবো, কারণ এর মা আর বাবা আমার কাছ থেকে 50,000 ইউয়ান নিয়ে এসেছে। আর এখানে আবারও ইউকে মারতে নিচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট এসে ওকে বাধা দেয়। শাও এখানে ইউয়ের এরকম অবস্থা দেখার পর ফ্যাং এর উপরে অনেক রেগে যায়, তাই অ্যাসিস্ট্যান্টকে বলে, ও যতগুলো আঘাত এখানে ইউকে করেছে তার থেকেও বেশি আঘাত এখন তুমি ওকে করবে। গার্ডরা ওকে ধরে এখান থেকে নিয়ে যায়, আর শাও নিজেও তখন ইউকে কোলে উঠিয়ে ইউকে এখান থেকে নিয়ে যায়। পরের সিনে ইউকে হসপিটালে দেখানো হয়। ইউর জ্ঞান ফিরে আসলে নিজের সামনে এখানে দেখতে পাই শাওকে। ও শাওকে বলে, তোমার কারণে আমি প্রেগনেন্ট হয়েছি, তাই তুমি এখন আমাকে অ্যাবর্শন করানোর জন্য টাকা দেবে। তখনই ভিতরে চলে আসে অ্যাসিস্ট্যান্ট, এখানে বলে, বস আমি ডিএনএ রিপোর্ট নিয়ে এসেছি, এই বাচ্চাগুলো সত্যি আপনার। যে এই কথা শোনার পর ইউ তো ওর উপরে অনেকটাই রেগে যায়, যে তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যে কথা বলছি? অ্যাসিস্ট্যান্ট এখানে ইউকে সিস্টার ইন ল বলে, আর বলে, আপনি ভুল বুঝছেন, আসলে এখানে বস তো শুধুমাত্র শিওর হতে চাচ্ছিল, কারণ বস কখনোই বাবা হতে পারবে না, কিন্তু এখন আপনার কাছে বসের বেবি রয়েছে। ইউ বলে, আমি তোমার সিস্টার ইন ল না, তাই তুমি আমাকে এই নামে ডাকা বন্ধ করো। আর আমি এই বেবিগুলোকে অ্যাবর্শন করাতে চাই, কারণ আমি এখন কলেজে পড়ি, আমার পড়াশোনার ক্ষতি হবে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কোনো চিন্তা করবেন না, ফু ফ্যামিলি আপনার বেবির সব দায়িত্ব নিতে রাজি রয়েছে, এমনকি আপনারও দায়িত্ব নিতে রাজি রয়েছে। ইউ বলে, আমি এখন পড়াশোনা করতে চাই, আমাকে আমার কলেজ ফি দিতে হবে, আর আমার ফ্যামিলির ওপরে অনেক বেশি টাকা ধার রয়েছে, তাই আমি ওইসবগুলো পরিশোধ করতে চাই। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনাকে এটা নিয়েও কোনো চিন্তা করতে হবে না, বস আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে, আর আজ থেকে আপনার সব দায়িত্ব বস নিজে নেবে, তাই আপনি শুধু এই বেবিগুলো রাখার চেষ্টা করুন। আর ফুক ফ্যামিলি যখন জানতে পারবে আপনার কাছে ওদের ফ্যামিলির বেবি রয়েছে, তখন অনেক খুশি হয়ে যাবে, আর আপনার অনেক ভালোভাবে দেখাশোনা করবে, আর বেবিটা হয়ে গেলে আপনি নিজের ইচ্ছা মতন চলতে পারবেন। তখন ইউ জিজ্ঞাসা করে শাওকে, অ্যাসিস্ট্যান্টকে ঠিক কথা বলছে? শাও তখন মাথা নাড়ায় আর বলে, হ্যাঁ। ইউ বলে, ঠিক আছে, আমি তাহলে রাজি রয়েছি, কিন্তু আমি যে কোনো সময় আমার বেবিকে দেখার জন্য আসবো। যেটা শোনার পর এখানে অ্যাসিস্ট্যান্ট আর শাও তারা দুজনেই স্মাইল করে। শাও বলে, আজ থেকে তোমার আর বেবির সব দায়িত্বগুলো আমার, আর আমার মনে হয় তোমার ফ্যামিলি তোমাকে ভালোভাবে ট্রিট করে না। এখানে ইউ বলে যে তারা কখনোই আমাকে ভালোবাসেনি, সবসময় শুধু আমার ব্রাদারকেই ভালোবাসে। শাও বলে, তোমার এখন আর এইসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি কলেজে যেতে পারবে, আর তোমাকে এখন আমি আমার বাসায় নিয়ে যাব, যেখানে সবাই তোমার অনেক ভালোভাবে দেখাশোনা করবে। ইউ বলে, যদি আমি এখান থেকে না যেতে চাই? তখন তো একটু রুড হয়ে শাও বলে, তোমার কাছে আমাকে না বলার অপশনটাই নেই, তাই এখানে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব। এরপরে শাও ইউকে নিজের বাসায় নিয়ে আসে, যেখানে মেয়েটা ওর অনেক বেশি প্রথমে খাতিরদারি করে। এরপরে জিজ্ঞাসা করে শ্যানকে যে এই মেয়েটিকে। শ্যান বলে, এই মেয়েটি হচ্ছে ইউ, আর সে আজ থেকে আমাদের ফুল ফ্যামিলিতেই থাকবে, তাই ওর ভালোভাবে দেখাশোনা করবে। মেয়েটি এরপরে ইউকে ইউর রুম দেখায় আর বলে, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে সাহায্য করব। ইউ তাকে থ্যাংক ইউ বলে আর বলে, আমি সবকিছু করতে পারবো, এখন আমার কোনো কিছুর দরকার নেই। ইউর অনেক বেশি গরম লাগছিল, এসি অন করতে চায়, কিন্তু আবার মনে মনে ভাবে যে শাওয়ার কারেন্ট বিল অনেক বেশি আসবে, এর থেকে ভালো আমার যখন রাতে দরকার পড়বে তখন আমি এসি অন করব, এখন আমি এরকমই থাকবো। বাইরে শাওয়ার পুরো ফ্যামিলিকে দেখানো হয়। একটু পরে ইউ চলে আসে শাওয়ার মমের কাছে, আর ইউকে দেখার পর মম অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি আজ থেকে আমাদের ফ্যামিলিতেই থাকবে, তাই আমি তোমাকে নিয়ে শপিং করতে যাব। যদিও ইউ মানা করে, তার এখন শপিং করার কোনো দরকার নেই। এরপরেও মম ইউকে নিয়ে চলে আসে শপিং মলে, যেখানে ইউকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেয় পরার জন্য। এরপরে ইউ অনেক সুন্দর একটি ড্রেস পরে বাইরে আসে, আর শাও তো তখন এক নজরে ইউকে দেখতে থাকে। মম এইদিকে ইউ এর জন্য অনেক সব দামি দামি ড্রেসগুলো কিনে নেয়। তারা যখন গাড়ি করে বাসায় ফিরছিল তখন এখানে ইউ মমকে থ্যাংক ইউ বলে ওকে শপিং করিয়ে দেওয়ার জন্য। মম বলে, এই শপিং এর টাকাগুলো শাও দিয়েছে, তাই তুমি যদি থ্যাংক ইউ বলতে চাও তাহলে শাওকে বলো। ইউ তখন শাওকে বলে, মাস্টার থ্যাংক ইউ আমাকে শপিং করে দেওয়ার জন্য। মম বলে, তুমি ওকে মাস্টার কেন বলছো? তোমরা দুজনে পার্টনার, তাই তুমি আজ থেকে শাওয়ের নাম ধরে শাওকে ডাকবে।
বাসায় এসে তারা সবাই ডিনার করতে বসে। মম এখানে ইউয়ের অনেক বেশি কেয়ার করে। ইউ অনেক খুশি হয়ে যায়, কারণ এরকম কেয়ার আজ পর্যন্ত ইউয়ের নিজের মম ইউকে করেনি। এরপরে শাও নিজের গোল্ডেন কার্ড বের করে ইউয়ের দিকে এগিয়ে দেয়। ইউ এটা নিতে চায় না। শাওয়ের মম জোর করে এটা ইউয়ের হাতের ভিতরে দেয় যে এটা তোমাকে শাও দিচ্ছে, তাই রেখে দাও। পরের দিন ইউকে কলেজে নিয়ে আসে শাও, আর ইউ অনেক খুশি যে ও কলেজে আসতে পেরেছে। এরপরে যখন ইউ নিজের ক্লাসরুমে ছিল তখন ওর বাকি ক্লাসমেটরা এখানে ওর ড্রেস দেখার পর ওকে নিয়ে গসিপ করতে শুরু করে। এই মেয়েটির ড্রেস অনেকটাই বেশি এক্সপেন্সিভ, তাহলে এরকম একটি ড্রেস ও কোথায় পেয়েছে? ও তো অনেক পুর একটি মেয়ে, মনে হয় কোনো ওল্ড ম্যানের সাথে রয়েছে যে তাকে এরকম দামি দামি ড্রেসগুলো কিনে দিচ্ছে। সময় পেলেই তারা এখানে ইউকে অনেক বেশি বোলিং করতে শুরু করে, আর যার কারণে ইউয়ের ড্রেসটাও ছিঁড়ে যায়। ইউ যখন ওখান থেকে বাইরে আসে তখন শাও ইয়ের এরকম অবস্থা দেখার পর জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? ড্রেসটা কিভাবে ছিঁড়ে গিয়েছে? ইউ মনে মনে ভাবে, আমি যদি বুলিং হওয়ার কথা একে বলি তাহলে আমাকে কলেজে আসতে দেবে না, তাই বলে এটা এমনিতেই হয়েছে, কোনো ব্যাপার নয়। আর তারা বাসায় আসে। ইউ এর শরীরটা খারাপ হয়ে যায়, কারণ ইউ এখনো ওই বুলিংটা নিয়ে অনেক বেশি ভয় পাচ্ছে। তাই শাও তাড়াতাড়ি ওই ডক্টর নিয়ে আসে। ডক্টর এখানে ইউকে চেক আপ করে। এরপরে বলে, আমার মনে হয় আপনার ওয়াইফ অনেকটাই বেশি স্ট্রেস নিয়েছে, তাই এরকম ভাবে দুর্বল হয়ে যাচ্ছে। শাও ইউকে বলে, তোমার এখন রেস্ট নেওয়ার প্রয়োজন রয়েছে, নিজের খেয়াল রাখার প্রয়োজন, তাহলে তুমি কলেজটা ড্রপ দাও। ইউ বলে, আমি কলেজ ড্রপ দেব না, আর আমার সাথে যা কিছু হচ্ছে এই সব কিছুর জন্য তুমি দায়। এইটা বলে ও রাগ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন ইউ আবারও কলেজে আসে তখন ওখানে বাকি মেয়েরা ওকে আবারও বুলিং করতে থাকে। তখন ইউ এর ভমিটিং আসতে লাগে, যেটা দেখার পর ওরা বলে, আচ্ছা তাহলে তুমি এখন প্রেগনেন্ট আর কোনো ওল্ড ম্যানের বেবিকে নিজের ভিতরে ক্যারি করছো, তাই ওল্ড ম্যান তোমাকে বেবির বদলে এইসব দামি দামি ড্রেস আর টাকা দিচ্ছে। ইউ ওদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ওখান থেকে বাইরে আসে, যেখানে ও তো অনেক বেশি চিন্তা করতে শুরু করে আর অনেকটাই বেশি স্ট্রেস নিচ্ছিল, যার কারণে কখন রাত হয়ে যায় ও বুঝতেই পারে না। এরপরে নিজের স্বপ্নের ভিতর থেকে বের হয়ে বাহিরে আসে, কিন্তু কোথাও শাওয়ের কার দেখতে পায় না। আপসেট হয়ে যায় আর বলে, কাল আমি শাওকে অনেক বেশি হার্ট করেছি, এই কারণে শাও আমার উপরে রেগে রয়েছে। সবার মতন শাও আমাকেও ছেড়ে চলে গিয়েছে। এইসব চিন্তা ভাবনা করে ও রোডের ভিতরে বসে পড়ে। তখন এখানে শাও আসে, ওকে হাক করে নিয়ে বলে, সরি আমার আসতে অনেকটাই বেশি লেট হয়ে গিয়েছে। ইউ শাওকে বলে, আমি কলেজ ড্রপ দিতে চাই। এতে শাও বলে, এর কোনো দরকার নেই, আমি তোমাকে কলেজে দিয়ে যাব আবার নিয়ে যাব, তুমি পড়াশোনা করতে পারবে। কিন্তু শাও বলে, পড়াশোনার অনেকটাই বেশি স্ট্রেস নিতে হয় আমাকে, আর যেটা এখন আমি একদমই নিতে পারছি না। শাও বলে, ঠিক আছে তুমি যা বলবে তাই হবে, তোমাকে এখন কলেজে আসার কোনো দরকার নেই, আর আমি তোমার অনেক বেশি কেয়ার করব। ইউ আবারও এখানে মাস্টার বলছিল শাওকে, যার কারণে শাও বলে, মম বলেছে না তুমি আমাকে মাস্টার বলবে না, তুমি আমার নাম ধরে আমাকে বলবে। এরপরে দুজনে একসাথে রাস্তায় হাঁটতে থাকে, আর তখনই একটি মেয়ে দুজনের ছবি তুলে নেয় আর ভাবছিল এইটা দিয়ে এখন তারা ইউকে বুলিং করবে। এরপরে শাও ইউকে বাসায় নিয়ে আসে, যেখানে মম আর পুরো ফ্যামিলি ইউ এর অনেক বেশি কেয়ার করে। ইউ অনেক খুশি হয়ে যায় যে সে এরকম একটি ভালো ফ্যামিলি পেয়েছে। এমনকি রাতে এখানে শাও নিজেও তখন ইউ এর পায়ে ম্যাসাজ করিয়ে দেয়। পরের দিন সকালে যখন ইউ এর ঘুম ভেঙে যায় তখন ও ফোনে একটি নিউজ দেখতে পায়। আসলে কাল রাতের তোলা ওই ছবিটি এখন অনেক বেশি ভাইরাল হয়েছে, তাই তো ইউ অনেক আপসেট হয়ে যায় আর মনে মনে বলছিল সবাই কেন আমাকে বুলিং করে। তখন আবার ওর মম ওকে ফোন করে বলে, তুমি কোথায় রয়েছো? তুমি তো ফ্যাংয়ের সাথে নিজের বিয়েটাও ভেঙে দিয়েছো, 2 মাস হয়ে গিয়েছে বাসায় কোনো টাকা দাওনি, তুমি এক্ষুনি আমাকে টাকা পাঠিয়ে দেবে, নয়তো কাল আমি তোমার কলেজে গিয়ে অনেক বেশি ঝামেলা করতে শুরু করব। এখানে ইউ অনেকটাই বেশি সাহস নিয়ে ওর মমকে বলে, আমি আপনাকে কোনো টাকাও দিতে পারবো না, আমার কাছে এখন 1 টাকাও নেই। আর এইটা বলে ও ফোন রেখে দেয়। মম তখন ওর উপরে অনেক রেগে যায়। এরপরে ইউ টেরেসে চলে আসে, ও বাইরের সিন দেখতে থাকে আর বলছিল সবাই কেন আমাকে বুলিং করতে থাকে। এরপরে মেটকে বলে, আমার ভালো লাগছে না, আমি বাইরে হাঁটতে যাব। মেট বলে, কিন্তু বাইরে এখন অনেক ঠান্ডা, আপনি যদি বাইরে যান তাহলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। তখনই ভিতরে শাও আসে আর বলে, চলো আমি তোমাকে বাইরে নিয়ে যাব ঘুরতে, কিন্তু একটি প্রমিস করতে হবে যে তুমি সবসময় আমার হাত ধরে হাঁটবে। পরের দিন ইউ এর মমকে দেখানো হয় ইউ এর কলেজে এসে ভিতরে যাওয়ার কথা বলে, কিন্তু গার্ড এখানে ওনাকে ভিতরে যেতে দেয় না আর বলে, আপনাকে আমি চিনি না, এখান থেকে চলে যান। তখনই ওই 3টি মেয়ের দেখা হয়ে যায় এখানে ইউ এর মমের সাথে আর বলে, আপনি কি ইউ এর মম? আমরা ইউকে ভালো করে চিনি, আর ইউ তো এখন প্রেগনেন্ট, কোনো ওল্ড ম্যানের বেবিকে নিজের ভিতরে কেয়ারি করছে। মম এটা জানার পর অবাক হয়ে যায় আর বলে, তাহলে ও এখন এত বেশি আরামে জীবনযাপন করছে আর আমাকে টাকাও দেয় না। এরপরে বাসায় আসার পরে ইউ এর কাছে ফোন করে আর বলে,
আমি তোমার সম্পর্কে সবকিছু জানতে পেরেছি। তুমি এখন ওল্ড ম্যানের সাথে রয়েছো, যে কিনা অনেকটাই বেশি রিস্ক। তাহলে তুমি আমাকে টাকা কেন দিচ্ছ না? এক্ষুনি তুমি আমার অ্যাকাউন্টে 2 লাখ ইউয়ান পাঠিয়ে দেবে, আর নয়তো দেখবে আমি ওখানে গিয়ে সবাইকে সবকিছু বলে দেব। ইউ তখন ভয় পেয়ে যায়, নিজের অ্যাকাউন্ট থেকে 20,000 ইউয়ান মমের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। মম আর ড্যাড যখন দেখতে পায় তাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তখন অনেক খুশি হয়ে যায়, কিন্তু এরপরে যখন দেখে শুধুমাত্র 20,000 ইউয়ান দিয়েছে তখন তো আবার অনেক রেগে যায়। মম আর ড্যাড এটাই বলছিল, এখন তো ইউ অনেক বেশি রিচ ম্যানের সাথে রয়েছে, যার কাছে অনেক বেশি টাকা, তাহলে কেন আমাদেরকে এত কম টাকা পাঠিয়েছে। মম ইউ এর কাছে ফোন করে ইউকে বলে, তুমি আমাদের দুজনকে কি মনে করেছো? এত কম টাকা কেন দিয়েছো? এরপরে তুমি আমাদেরকে একদম 2 মিলিয়ন টাকা পাঠিয়ে দেবে। যদি না দাও তাহলে আমি তোমার কথা সবাইকে বলে দেব। এরপরে দেখবো তুমি ওই ওল্ড ম্যানের সাথে কিভাবে থাকতে পারো। এখন তুমি ভাবো তুমি কি করবে। এই সব কিছুতে ইউ অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই ও ফোন করে শাওয়ের কাছে, যেখানে কান্না করে শাওকে বাসায় আসতে বলে। শাও নিজের সব কাজ রেখে তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। এখানে ইউকে জড়িয়ে ধরে, এরপরে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। ইউকে চুপ করানোর জন্য ইউকে কিস করে, এরপরে বলে এখন বলো তুমি কেন আমাকে এখানে তাড়াতাড়ি করে আসতে বলেছো। ইউ বলে আমার মা আমার কাছ থেকে 2 মিলিয়ন টাকা চেয়েছে, কারণ কখনোই তারা আমাকে ভালোবাসেনি, সবসময় শুধু আমার কাছ থেকে টাকা চাইতে থাকে। শাও বলে তুমি আমাকে সব কথাগুলো এখন বলে দাও, আর তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি আবারও তোমাকে কিস করব। ইউ তখন ওকে সব কথাগুলো বলে, ওর মম ড্যাডের কথা আর কলেজের কথাও বলে। কলেজে 3টি মেয়ে রয়েছে যারা আমাকে অনেক বেশি বুলিং করে, এই কারণে আমি কলেজ ড্রপ করেছি। এখন আমার মম আর ড্যাড বলেছে আমি যদি ওনাদেরকে 2 মিলিয়ন টাকা না দিই তাহলে আমার ক্যারেক্টার সবার সামনে অনেক বেশি খারাপ দেখাবে। আমি জানি কোম্পানিতে তোমার অনেক বেশি কাজ রয়েছে, আর তোমাকে এরকম ভাবে ডিস্টার্ব করে নিয়ে আসার কারণে আমি সরি। এরপরে তারা দুজনে ওখান থেকে বাহিরে আসে। শাও বলে তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি সবকিছু দেখে নেব, তুমি শুধুমাত্র এখন নিজের খেয়াল রাখো, আর তোমার যত সব প্রবলেম আসবে তুমি আমাকে বলবে, আমি সবকিছু 1 সেকেন্ডের ভিতর ঠিক করে দেব। আর আজ থেকে তুমি কোনো কথাই আমার কাছ থেকে লুকিয়ে রাখবে না। ইউ বলে তুমি আমার জন্য অনেক কিছুই করেছো, আমাদের দুজনের সম্পর্কটা কন্টাকে, যখন বেবি আসবে তখন তো আমি এখান থেকে চলে যাব, আর তোমাকে এই জন্য আমার জন্য বেশি কিছু করতে হবে না, এমনিতেও অনেক করেছো, আর এইটা আমি সারা জীবন মনে রাখবো, আর আমি ফিউচারে আপনাকে রিপে করার চেষ্টা করব। শাও বলে তুমি এখন এখান থেকে গিয়ে রেস্ট করো, আর এরপরে তো এখানে অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে বলে তুমি এক্ষুনি ইউ এর মম ড্যাড আর ওর কলেজের 3টি মেয়েকে ধরে নিয়ে আসবে পুরাতন একটি বিল্ডিংয়ে। অ্যাসিস্ট্যান্ট নিজে সব দক্ষ গার্ডদেরকে নিয়ে তাড়াতাড়ি করে ইউ এর মম ড্যাড আর ওই 3টি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে একটি পুরাতন বিল্ডিংয়ে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ওদেরকে জিজ্ঞাসা করতে থাকে তোমরা আমাদের ম্যাডামকে এত বেশি বুলিং কেন করো। মেয়েরা বলে আমরা এই কথা তোমাকে কেন বলতে যাব, আর কেনই বা আমাদেরকে এখানে নিয়ে এসেছো। অ্যাসিস্ট্যান্ট বলে তোমার তো অধিকারও নেই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করার, আর মম বলে যে আমাকে এখানে কেন নিয়ে এসেছো, এখান থেকে যেতে দাও। শাও ইউকে বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি জায়গায় যাব। শাও ইউকে ওই জায়গায় নিয়ে আসে। এখানে আসার পর ইউ এর ভমিটিং আসতে শুরু হয়, যার কারণে এখানে শাও ইউকে সরি বলে, আসলে এখানে আমি তোমাকে আনতে চাইনি, কিন্তু এরপরও বাধ্য হয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। ইউ বলে আসলে এখানে রক্ত রয়েছে যার কারণে আমার ভমিটিং হচ্ছে। তখন শাও অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি এই ম্যাটারটা এখানেই শেষ করো। আর এখানে তখন ইউকে দেখায় যে কিরকম ভাবে ওর মম ড্যাড আর ওর ফ্রেন্ডদেরকে এখানে অনেক বেশি অত্যাচার করা হয়েছে। এখানে মম আর ড্যাড ওকে তখন ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে, আমরা তো তোমার মম আর ড্যাড, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার কিভাবে করতে পারো। ইউকে নিউজ দেখানো হয় এই 3টি মেয়ের ফ্যামিলিকে আমি অনেক বেশি শিক্ষা দিয়েছি, কিছু লোক তো এখন জেলে রয়েছে আর বাকিরা ব্র্যান্ড কাপ হয়ে বসে রয়েছে। সবাই তখন বারবার ইউকে সরি বলতে থাকে, কিন্তু ইউ ওদেরকে ক্ষমা করে দেয় না। আর এখানে তো অনেক খুশি হয়ে যায় শাওয়ের ওপরে। শাওকে বলে এই প্রথম কেউ আমার হয়ে এত বেশি কিছু করেছে, তাই আমি তোমার ওপর অনেক খুশি হয়েছি। এরপরে দুজনে ওখান থেকে বাসায় চলে আসে, যেখানে ইউ একটু আপসেট ছিল। আর এখানে ও শাওকে বলে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তাহলে কি আমাকে আরেকটি সাহায্য করতে পারবে। আমার মনে হয় যে মম আর ড্যাড আমাকে ছোটবেলা থেকে বড় করেছে তারা আমার রিয়েল মম ড্যাড না, কারণ কখনোই আমাকে মেয়ের মতন ভালোবাসেনি। তাই আমি চাচ্ছি তুমি আমার ডিএনএ টেস্ট করাও আর আমার এই সন্দেহটা দূর করিয়ে দাও। শাও বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করতে পারবো, কিন্তু এর জন্য আমার একটি শর্ত রয়েছে, তোমাকে আজ থেকে আমার বেডে শিফট হতে হবে।
এটা শোনার পর ইউ নার্ভাস হয়ে যায়। শাও বলে, তুমি আমাকে ভুল বুঝে নিও না, আমার মন করছে যে আমি তোমাকে নিয়ে একটি আরামের ঘুম দেব। আর এরপরে এখানে ওই ইউকে কোলে উঠিয়ে নেয়। পরের দিনের সিন দেখানো হয়, যখন শাও কোম্পানিতে ছিল তখন অ্যাসিস্ট্যান্ট এসে শাওকে ইউ এর ডিএনএ রিপোর্ট দিয়ে যায়। শাও ওইটা নিয়ে বাসায় এসে ইউকে দেখায়, যেখান থেকে ইউ জানতে পারে ইউ এর সন্দেহটাই ঠিক ছিল। ওনারা আসলে ইউ এর আসল মম আর ড্যাড না, যার কারণে ইউ বলে, এই কারণেই তো আমার মন বলছিল যে আমি ওনাদের আসল মেয়ে না, আর আমাকে দেখতে ওনাদের মতন না। তুমি কি আমাকে এখন সাহায্য করতে পারবে আমার রিয়েল মম ড্যাডকে খুঁজে বের করার জন্য? এতে শাও হ্যাঁ বলে। এরপরে অ্যাসিস্ট্যান্ট ইউ এর ফেক মমের কাছে আসে আর বলে, আমরা সব সত্যি কথা জানতে পেরেছি, আপনি ম্যাডামের আসল মম নন। এই কারণে এখন সত্যি কথা বলে দিন যে ম্যাডামের আসল মম আর ড্যাডকে, আমরা তাকে খুঁজে বের করব। এখানে মম তো প্রথমে কিছুই বলতে চায় না, কিন্তু এরপরে অ্যাসিস্ট্যান্টের হাতে অনেক মারধর খাওয়ার পরে সত্যি কথা বলে দেয়, আমি জানি না ইউ এর আসল মম ড্যাডকে, আমি তো ওকে শুধুমাত্র হসপিটালের আমার পাশে যিনি ছিল তার কাছ থেকে চুরি করে নিয়ে এসেছি। আর আমার শাশুড়ি মায়ের জন্য আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওকে চুরি করে নিয়ে এসেছিলাম যাতে করে কেউ আমাকে অশুভ বলতে না পারে। কিন্তু আমি সত্যিই জানি না ইউর আসল মম আর ড্যাডকে, কিন্তু এইটা জানি যে আমরা তখন সিটি হসপিটালে ছিলাম। এরপরে অ্যাসিস্ট্যান্ট সবকিছু জানার পর এসে এখানে শাওকে বলে, আর আমরা জানতে পারি যে ইউ এর মম আর ড্যাড তারা 5 মাস আগে একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ইউ এটা জানতে পেরে অনেকটাই বেশি ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে যে আমি আমার রিয়েল মম আর ড্যাডকে একবার দেখতেও পারিনি। এখানে শাওয়ের মম বলে, তুমি কান্না করো না, আজ থেকে আমি তোমার রিয়েল মম হব, আমি তোমার অনেক বেশি কেয়ার করব। আর আমি তোমার মম আর ড্যাডকে চিনতাম, তারা অনেকটাই বেশি ভালো, তারা অনেক বেশি কাইন্ড হার্টের, সবাইকে সাহায্য করতো। কিন্তু এখানে ইউ কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে ডক্টর নিয়ে আসা হয়। আর এখানে ডক্টর ইউর চেক আপ করানোর পর জানায় ইউ অনেক বেশি হার্ড হয়েছে, তাই এরকম অসুস্থ হয়ে পড়েছে, আপনাদের উচিত এখন ইউকে হ্যাপি রাখার চেষ্টা করা। এরপরে ইউ আবার শাওকে বলে, আমি আমার মম আর ড্যাডের কবরের কাছে যেতে চাই। শাও তখন ওকে ওই জায়গাতে নিয়ে আসে, যেখানে আসার পর ইউ আবারও কান্না করতে শুরু করে আর বলে, বেঁচে থাকার সময় তো আমি আপনাদের কাছে আসতে পারিনি, একটিবারও আপনাদেরকে দেখতে পারিনি, এখন আমি প্রেগনেন্ট, আমার কাছে টুইন্স বেবি রয়েছে, যখন আমার বেবিরা পৃথিবীতে আসবে তখন আমি ওদের দুজনকে নিয়ে আসবো আপনাদের সাথে দেখা করানোর জন্য। আর এখন তারা ফেক কাপল থেকে একদম রিয়েল কাপল হয়ে গিয়েছে। আর শাও তো সবসময় চেষ্টা করে ইউকে হ্যাপিতে রাখার। ইউ শাওকে বলে, তুমি আমার ফেক মম আর ড্যাডকে যে শাস্তি দিয়েছো ওটা তাদের খারাপ কাজের কাছে কিছুই না, তাই আমি ওদেরকে আরো শাস্তি দিতে চাই। এই কারণে শাও পরে ইউকে ওদের কাছে নিয়ে আসে, যেখানে মম ড্যাড ইউকে দেখার সাথে সাথেই বলে, তুমি আমাদের মেয়ে হয়ে আমাদের সাথে এমনটি কিভাবে করতে পারো। ইউকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে, ছোটবেলা থেকে আমি তোমাকে নিজের মেয়ের মতন করে বড় করেছি, তোমাকে খাইয়েছি পড়িয়েছি। ড্যাড বলে, হ্যাঁ তোমার মম ঠিক কথাই বলছে, দেখো আমি তোমাকে ছোটবেলা থেকে অনেক বেশি যত্ন করেছি, তোমার কলেজ ফি দিয়েছি, স্কুল ফি দিয়েছি, তাহলে আমাদের সাথে এরকমটি কেন করছো? ইউ বলে, আপনারা মিথ্যে কথা বলা বন্ধ করুন, আমি এটা জানতে পেরেছি আপনারা আমার রিয়েল মম ড্যাড নয়, বরং তো আমাকে চুরি করে আমার আসল মম আর ড্যাডের কাছ থেকে আলাদা করেছেন। আর আপনারা আমাকে কখনোই নিজের মেয়ের মতন ভালোবাসেননি, সবসময় আমাকে অত্যাচার করেছেন, আমাকে ভালো রুমেও থাকতে দেননি, ছোটবেলা থেকে আমি নিজে কাজ করেছি, আর যত টাকা ইনকাম করেছি সব আপনারা নিয়েছেন। এখানে ড্যাড তো এই কথা জানতে পেরে অবাক হয়ে যায় ইউ ওনার আসল মেয়ে না। এখানে জিজ্ঞাসা করে নিজের ওয়াইফকে, ইউ এসব কি বলছে? ওনার ওয়াইফ বলে, ইউ সত্যি কথাই বলছে, হসপিটালে আমার মেয়েটি মারা গিয়েছিল, আর আমি তোমার মায়ের হাত থেকে বাঁচার জন্য ইউকে চুরি করে নিয়ে এসেছি। ড্যাড বলে ইউকে, যাই হয়ে যাক না কেন, ছোটবেলা থেকে তো আমি তোমাকে বড় করেছি, তাই এখন আমাদের সাথে এরকমটি করতে পারো না। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম এদের কি জিপটা কেটে দেবো, এরা অনেক বেশি কথা বলেছে। তখন বলে ইউ, আমি নিজের হাতে এটা করব। আর ও নাইফ নিয়ে উঠে পড়ে। মম ড্যাড অনেক চিৎকার করতে থাকে, তখন তো শাও ওদেরকে কিক মেরে অজ্ঞান করে ফেলে। এরপরে শাও ইউকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপরে কিছুদিন পার হয়ে যায়। একদিন তো ইউ নিজের হাতে এখানে শাওয়ের মম আর ড্যাডের জন্য অনেক সুন্দরভাবে কেক বানায়, যেটা মম আর ড্যাডের কাছে অনেক বেশি ভালো লাগে। শাওয়ের মম এখন এটাই চায় যেন ইউ আর শাও তারা দুজনে সবসময় একসাথেই থাকে, তাদের দুজনের যেন ডিভোর্স না হয়। তাই এখানে বলে ইউকে, তুমি কি চাও না তোমার এই টেস্টি কেকটা আসলে শাও টেস্ট করুক, আমি তোমাকে শাওয়ের কোম্পানিতে নিয়ে যাব। এরপরে ইউকে শাওয়ের কোম্পানিতে ড্রপ করে দেয়। শাও ভিতরে নিজের ইম্পর্টেন্ট মিটিং করছিল, কিন্তু যখন এখানে ইউ এর ফোনটা চলে আসে আর ইউ বলে, আমি তোমার কোম্পানির বাইরে তোমার জন্য অপেক্ষা করছি, তখন শাও নিজের সব ইম্পর্টেন্ট কাজ ছেড়ে উঠে পড়ে। আর বাইরেও তখন ইউ নিজেকে আয়নাতে দেখতে থাকে যে ওর মেকআপ ঠিক আছে কিনা, ওকে দেখতে কেমন দেখাচ্ছে। তখনই পিছন থেকে শাও নিজের কোটটা এখানে ইউকে পরিয়ে দেয়।
এরপরে ইউকে নিজের সাথে করে নিজের অফিস রুমে নিয়ে আসে, আর যেখানে ইউ বলছিল শাওকে, তুমি কি আমার উপরে রেগে গিয়েছো? আসলে আমি এখানে আসতে চাইনি, কিন্তু মম এখানে আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে, আর আমি তোমাকে আসার পর ডিস্টার্ব করেছি। জানি তুমি হয়তো অনেক ইম্পর্টেন্ট কাজে ছিলে। শাও বলে, আমি এই জন্য তোমার উপরে রাগ করিনি, বরং আমার তো রাগ এই কারণে হয়েছে যে তুমি এখন 9th মান্থ প্রেগনেন্ট, আর তুমি এখানে এসেছো, তোমার এখন নিজের কেয়ার করা উচিত। এরপরে এখানে ইউ এর কপালে কিস করে আর ইউ এর নিয়ে আসা কেকটা টেস্ট করে, যেটা অনেকটাই বেশি টেস্টি ছিল। এরপরে ইউকে নিয়ে কোম্পানির বাইরে আসে, আর কোম্পানিতে থাকা সবাই ইউকে দেখার পরে বলে যে এখানে বসের ওয়াইফ অনেক বেশি প্রিটি, তাদের দুজনকে একসাথে অনেক ভালো মানিয়েছে। পরে হসপিটালের সিন দেখানো হয়, যেখানে ভিতরে ইউ এর অপারেশন হচ্ছিল আর বাইরে সবাই অপেক্ষা করতে থাকে। একটু পরে ডক্টর এখানে ইউ এর টুইন্স বেবিকে নিয়ে আসে, আর ইউ একদম সুস্থ ছিল। বেবিদেরকে দেখার পর এখানে শাও বলে, আমার বেবিগুলো অনেক বেশি দুর্বল, তাদের মুখে অনেক র্যাশ উঠেছে। মম বলে, চুপ করো, প্রথম প্রথম সব বেবি এরকমই থাকে। ফ্যামিলি টুইন্স বেবি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, আর এরপরে বাসায় আসার পর বেবিদেরকে খাইয়ে দাইয়ে বেবিদেরকে ন্যানির কাছে রাখা হয়। আর ভিতরের রুমে ইউ তো মজা করে ফোন টিপছিল। তখন শাও বলে যে তোমার কাছে ফোন বেশি ইম্পর্টেন্ট না আমি বেশি ইম্পর্টেন্ট, আর ওর কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। ইউ বলে, অবশ্যই আমার কাছে তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে ইউ এখানে শাওকে বলে, আমরা দুজনে কি রিয়েল কাপল হতে পারি না? আমি আমার বেবিদেরকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছি না। যেই কথা শোনার পর এখানে শাওয়ের মনে লাড্ডু ফুটতে থাকে, কারণ শাও তো প্রথম থেকে এটাই চেয়েছিল। তাই বলে ইউকে যে হ্যাঁ, এমনটি হবে। ইউ খুশি হয়ে ওকে গুড নাইট কিস করে ঘুমিয়ে পড়ে, আর যার কারণে এখানে অনেক খুশি হয়ে যায় শাও ও ব্লাশ করতে থাকে। এরপরে ফ্যামিলিতে একটি পার্টি রাখা হয়, আর যেখানে একটি নতুন মেয়ের এন্ট্রি হয়। এই মেয়েটির নাম হচ্ছে জিয়া, আর সে হচ্ছে শাওয়ের এক্স গার্লফ্রেন্ড। এখানে আসার পর শাওয়ের ক্লোজে যাওয়ার চেষ্টা করতে থাকে, আর এরপরে শাও আর ইউ তাদের দুজনকে দেখার পর ইউকে জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের প্রথম দেখা কিভাবে হয়েছে? আর তোমার তো দেখছি বিয়ে আর বেবি খুব তাড়াতাড়ি হয়েছে। তখন তো ইউ কোনো কিছুই বলতে পারে না আর নার্ভাস হয়ে যায়। আর শাও তখন এই কথাটি এড়ানোর জন্য এখানে বাকি অন্য অন্য কথা বলে ও এখান থেকে ইউকে নিয়ে সাইডে চলে আসে। এরপরে ইউকে বলে, প্রেগনেন্সির কারণে তোমার কলেজ 1 বছর ড্রপ গিয়েছে, তাই তুমি আবারও কলেজে যাবে, নিজের পড়াশোনাটা কমপ্লিট করবে। আর পরের দিনই ইউকে কলেজে নিয়ে আসে, আর এবার কলেজের কেউ ইউকে বুলিংও করছিল না, কারণ শাও ইউর জন্য 3জন বডিগার্ডকে কলেজের স্টুডেন্ট হিসেবে পাঠিয়ে দিয়েছে, যারা সবসময় ইউকে সাহায্য করে আর ইউর উপর নজর রাখে। ইউ কলেজ শেষ করে খুশি হয়ে চলে আসে শাওয়ের সাথে দেখা করতে, কিন্তু ভিতরে দেখতে পায় জিয়াকে, আর জিয়া এখানে শাওয়ের নিজের চেয়ারে বসেছিল, যেটা দেখার পরে বলে, আমার হাজবেন্ডের চেয়ারে তুমি কেন বসে রয়েছো? ওখান থেকে উঠে পড়ো। তখন জিয়া বলে, তুমি হয়তো জানো না, আমরা দুজনে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আর আমরা সবসময় একে অপরের জিনিসগুলো ব্যবহার করতে পারি, আর এই চেয়ারে বসা এটা নর্মাল। ইউ বলে, আমি ছোটবেলার কথা জানতে চাই না, ছোটবেলায় তুমি যাই করে থাকো না কেন, বড় হয়ে এটা করতে পারবে না, তাই ওই চেয়ার থেকে উঠে পড়ো, আর তুমি নিজেও একটু বড় হওয়ার চেষ্টা করো। তখন জিয়া বলে, তুমি এখনো কিন্তু আমাকে ওই প্রশ্নের উত্তর দাওনি, তোমাদের দুজনের দেখা কথাই হয়েছিল। ইউ আবারও কোনো কিছুই বলে না, চুপ করে থাকে। জিয়া বলে, আমি সবকিছুই জানি, তুমি জোর করে শাওয়ের সাথে একটি রাত কাটিয়েছিলে আর প্রেগনেন্ট হয়েছে, যার কারণে শাও বাধ্য হয়েছে তোমাকে বিয়ে করতে। তোমার মতন গরিব মেয়েরা শুধু এরকমই করে, রিচ পার্সনদেরকে ফাঁসায় তাদের ওয়াইফ হওয়ার জন্য। ওর কথাগুলো শোনার পর ইউ এটা ভালো করে বুঝতে পারে জিয়া এখানে এসেছে শাওকে ওর কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। আর তখনই ভিতরে শাও চলে আসে। শাওকে দেখার পর জিয়া অনেক বেশি কিউট হওয়ার অ্যাক্টিং করে। এখানে শাওকে বলে, আমি এখানে এসেছি তোমার সাথে একটি ডিল করার জন্য, তাই আমি তোমার সাথে কথা বলতে চাই। শাও বলে, তুমি যদি ডিল করতে চাও তাহলে যেখানে আমরা মিটিং করি ওই জায়গাতে যাও, আর তুমি আমার প্রাইভেট রুমে কেন এসেছো? এরপরে তারা দুজনে মিটিং করার জন্য চলে যায়। তখন আবার ইউ ওই চেয়ারে বসে আর বলেছিল, আমিও দেখতে চাই যে এখানে আসলে জিয়া বসে কি ফিল করতে চাচ্ছিল। এরপরে আবার চেয়ার থেকে উঠে সোফাতে গিয়ে বসে পড়ে। একটু পরে লাঞ্চ নিয়ে ভিতরে শাও আসে আর ওই চেয়ারে বসতে নিচ্ছিল, কিন্তু ইউ বলে, তুমি এটাতে একদমই বসবে না, কারণ জিয়া এটাতে বসেছিল। তখন শাও ভালো করে বুঝতে পারে যে ওর ওয়াইফ অনেক বেশি জেলাস ফিল করেছে, তাই এখানে ইউকে নিয়ে সোফাতে বসে পড়ে আর তারা দুজনে একসাথে এখানে লাঞ্চ করে। এরপরে এখানে তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, আজকের পর থেকে কেউ যেন আমার পারমিশন ছাড়া আমার কেবিনের ভিতরে যেতে না পারে, শুধুমাত্র আমার ওয়াইফ আমার পারমিশন ছাড়া ভিতরে যাবে, আর ভিতরে যত সব ফার্নিচার রয়েছে ওই সব কিছু চেঞ্জ করো। মানে ইউ যেটা পছন্দ করে না এখন শাও ওইটা আর একদমই করবে না। এর পরের সিনে তারা দুজনে যায় ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য, আর ম্যারেজ সার্টিফিকেট নিয়ে বাইরেও চলে আসে, অনেক বেশি হ্যাপি হয়ে যায়।
এরপরে বাসায় এসে মম ড্যাডকে তাদের নিজেদের ম্যারেজ সার্টিফিকেট দেখায়, যেটা দেখার পর তারা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপরে দেখানো হয় যে ইউ নিজের কলেজে গিয়েছে। ইউ অনেক ভালো একটি রেজাল্ট করে আর ইউ এর পপুলারিটি কলেজে অনেক বেশি বেড়ে যায়, যেটা দেখার পর বাকি কিছু মেয়েরা ওর উপরে জেলাস ফিল করে। তাই জিন নামের একটি মেয়ে ওকে কিডন্যাপ করে নেয় আর ওকে বুলিং করার জন্য একটি জায়গায় নিয়ে আসে। আর আমরা জানতে পারি জিন আসলে জিয়ার সিস্টার। জিয়া যখন এই কথা জানতে পারে তাড়াতাড়ি করে নিজের সিস্টারের কাছে ফোন করে বলে, তুমি ওই ইউ নামের মেয়েটির কোনো ক্ষতি করবে না, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের ফ্যামিলিকে কিছুতেই ছেড়ে দেবে না। কিন্তু কিন্তু ওর সিস্টার তো কোনো কথাই শোনে না আর এদিকে বুলিং করতে শুরু করে ইউকে। জিয়া তাড়াতাড়ি করে কার নিয়ে বেরিয়ে পড়ে আর ও রাস্তার ভিতরে শাওকেও ফোন করে বলে যে আমার সিস্টারের হয়তো কোনো ভুল হয়ে গিয়েছে, ও ভুল করে তোমার ওয়াইফকে কিডন্যাপ করেছে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি আর ওকে নিয়ে আসবো। এরপরে ওই জায়গায় যায়, নিজের সিস্টারকে অনেক জোর একটি থাপ্পড় মারে আর এখানে ইউকে নিজের সাথে করে ফুল ফ্যামিলিতে নিয়ে আসে। ফুল ফ্যামিলি সবাই তখন ওদের ফ্যামিলির উপরে অনেক বেশি রেগে যায় আর বলে তোমাদের সাহস কিভাবে হয় যে আমাদের ফ্যামিলির বৌমাকে এরকম ভাবে কিডন্যাপ করো। এখানে জিয়া নিজের জীবন আর নিজের সিস্টারের জীবন বাঁচানোর জন্য বারবার শাওকে সরি বলে যে আমার বোনকে ক্ষমা করে দাও, ও বুঝতে পারেনি। শাহ বলে যে তোমার সিস্টার অনেক বড় একটি ভুল করেছে আর ও যে হাত দিয়ে আমার ওয়াইফকে মেরেছে আমি ওর ওই হাতটাও ভেঙে দেব। এতে জিয়া বলে ওকে ক্ষমা করে দাও, ও ছোট তাই বুঝতে পারেনি, তুমি কি চাও আমাকে বলো। শাহ বলে আমি ক্ষমা করে দিতে পারি, একটি শর্ত রয়েছে, আর তোমাদের ফ্যামিলির 50% শেয়ার এখন আমার নামে করে দিতে হবে। জিয়া এতেও রাজি হয়ে যায়, কিন্তু এরপরে অনেকটাই রেগেছিল যে ওই সাধারণ একটি মেয়ের কারণে শাহ আমার সাথে এরকম করছে, আমি তো এবার প্রতিশোধ নেব। তখন লু নামের একটি মেয়ে এসে বলে জিয়াকে, তুমি কি এখন শাও আর ইউ দুজনের উপর থেকে প্রতিশোধ নিতে চাচ্ছ? আমি তোমাকে সাহায্য করতে পারবো। তুমি তো টোকিওর বাই ফ্যামিলি সম্পর্কে শুনেছো আর আমি হচ্ছে বাই ফ্যামিলির বৌমা, আমার অনেক বেশি পাওয়ার রয়েছে। এখানে জিয়া বলে হ্যাঁ আমি বাই ফ্যামিলি সম্পর্কে শুনেছি, বাই ফ্যামিলি অনেক বেশি রিচ আর অনেক বেশি পাওয়ারফুল। লু বলে হ্যাঁ এই কারণে আমি তোমাকে সাহায্য করতে পারবো ওদের দুজনের ওপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ ওকে আমি কলেজে বুলিং করেছিলাম যার কারণে আমার ফ্যামিলিকে ও ব্র্যান্ড কাপ করিয়ে দিয়েছে। এখানে জিয়া শাওয়ের ওপর থেকে প্রতিশোধ নিতে চায় কিন্তু আবার শাওয়ের ক্ষতিও করতে চায় না, তাই শাওকে ফোন করে বলে যে একটি মেয়ে ফিরে এসেছে, তার নাম লু আর সে কলেজে ইউকে বুলিং করতো, এখন ইউ এর ওপর থেকে প্রতিশোধ নেবে। এইটা জানার পর শাও অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর ভাবছিল কিভাবে এখন ও ইউকে বাঁচাতে পারবে। ইউকে বলে আমার প্রথমে লু এর চ্যাপ্টারটা ক্লোজ করে দেওয়া উচিত ছিল। ইউ ওকে একটি আইডিয়া দেয় যে আমরা এই অনুযায়ী কাজ করব, তাহলে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। পরের দিন দেখানো হয় ইউকে যখন কলেজ থেকে একা একা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কিছু গুন্ডারা এসে ওকে কিডন্যাপ করে টোকিওতে নিয়ে যায়। ওর সামনে লু বসেছিল। লু চায় এখানে ইউ ওর পা ধরে ক্ষমা চাইবে, কিন্তু এখানে কিছু উল্টোটাই হয়ে যায়। তখনই লু এর হাজবেন্ড লুকে ফোন করে বলে তুমি কি করেছো, তুমি কি জানো এখন ইন্টারনেটে আমাদের মার্কেট কত বেশি লস যাচ্ছে আর ফু ফ্যামিলি আমাদের সাথে সব কন্ট্যাক্ট শেষ করে দিয়েছে, আমরা তো ব্র্যান্ড কাপ হয়ে যাব আর এই সব কিছু তোমার জন্য হয়েছে। আর ওর হাজবেন্ড গরিব হয়ে যাওয়ার কারণে ওকে ছেড়ে দেয়। এই সব কিছু শোনার পর এখানে লু বলে এই সব কিছু তোমার কারণে হয়েছে। ইউ বলে তুমি কি মনে করেছো আমি এত সহজেই তোমাকে ধরা দিয়েছি? তখন তো অনেক রেগে যায় লু ওর উপরে যে আমি তোমাকে মেরেই ফেলবো। তখনই লু এর হাজবেন্ড ভিতরে চলে আসে আর বলে ওকে তুমি কোনো ক্ষতি করবে না। ইউকে দেখার পর লু এর হাজবেন্ড মনে মনে বলতে থাকে ইউকে দেখতে অনেকটাই আমার আন্টির মতন, এমন তো নয় যে ও আমার আন্টির মেয়ে। এর পরের সিনে ইউকে হসপিটালে দেখানো হয় যেখানে শাও ইউকে দেখতে আসে আর বাইরে আমরা দেখতে পাই লু এর হাজবেন্ডকে নিজের আঙ্কেলকে এখানে নিয়ে এসেছে আর বলছিল একটি মেয়েকে দেখতে পেয়েছি, দেখতে পুরো আন্টির মতন। আঙ্কেল বলে এটা কিভাবে হতে পারে, আমার মেয়ে তো 20 বছর আগেই মারা গিয়েছে। কিন্তু ভিতরে আসার পর যখন ইউকে দেখতে পায় অনেক অবাক হয়ে যায় আর বলছিল ইউকে তাহলে সত্যি আমার মেয়ে, ও মারা যায়নি। আর ডিএনএ রিপোর্টটাও এখানে ওনার সাথে ম্যাচ করে গিয়েছিল, তাই তো অনেক অবাক হয়ে যায় আর খুশিও হয়ে যায় যে ওর মেয়েটা মারা যায়নি। ইউ নিজের আসল ড্যাডকে দেখার পর খুশি হয়ে যায় আর শাহ বলে ফাদার ইন ল আমাকে ক্ষমা করে দেবেন, আমি ইউ এর একটু কম দেখাশোনা করতে পেরেছি, কিন্তু এরপর থেকে আমি সবসময় ইউকে ভালোভাবে রাখবো। এখানে ড্যাড তখন দেখা যায় শাহের উপরে রেগে যায় যে তোমার বয়স 32 আর আমার মেয়ের বয়স মাত্র 20, তাহলে তুমি ওকে কিভাবে বিয়ে করতে পারো? তোমার একদমই উচিত হয়নি আমার ছোট্ট মেয়েটিকে বিয়ে করা। আর এই কথাগুলো শোনার পর এখানে ইউ তখন নিজের ড্যাডকে বলে কিন্তু আমি আমার হাজবেন্ডের সাথে অনেক বেশি হ্যাপি রয়েছি আর আমার কাছে আমার দুটি টুইন্স বেবিও রয়েছে। এরপরে ড্যাডকে বলে কিন্তু চায়নাতে সবাই এটাই জানে আপনি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। ড্যাড বলে ওখানে সবাই আমার রাইভাল আর তারা আমার ক্ষতি করতে চায়, তাই এখন আমি টোকিওতে এসে থাকতে শুরু করেছি। এরপর এখানে বাবা আর হাজবেন্ড দুজনের ভিতরে মারামারি শুরু হয়ে যায় যে কে সব থেকে বেশি এখানে ইউ এর খেয়াল রাখতে পারবে আর ইউ কার সাথে বেশি থাকবে।
এরপরে শাও ইউকে বলে, এখন তুমি তোমার রিয়েল ফ্যামিলি পেয়ে গিয়েছো, তাহলে এখন আমাদের গ্র্যান্ড ওয়েডিং এর বিষয়ে তুমি কি বলবে? এতে ইউ হ্যাঁ বলে দেয়। পরের সিনে তাদের দুজনের গ্র্যান্ড ওয়েডিং এর সিন দেখানো হয়, যেখানে তারা দুজনে অনেক বেশি হ্যাপি রয়েছে আর সব নিয়মগুলো মেনে তারা দুজনে একে অপরকে ম্যারিড করে। এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।